না মামনি, তোমার ছেলের সাথে আমি আর থাকতে পারবো না। আমার দম বন্ধ হয়ে আসছে এই সম্পর্কে। নীলিমা দেবী আর অখিলেশ বাবু অবাক হয়ে তাকিয়ে আছেন ঋতিকার দিকে। কি বলছে মেয়েটা এইসব কথা? যে কিনা সৌরভকে এত ভালোবাসে, তার মুখে এসব কি কথা শুনছে তারা? নীলিমা দেবী বললেন, শান্ত হ আগে ঋতিকা, তারপর আমাদের বল কি হয়েছে তোদের দুজনের। আমাকে কেন জিজ্ঞাসা করছো মামনি? সামনেই তো তোমার ছেলে বসে আছে, তাকে জিজ্ঞাসা করো। আমি জাস্ট ফেড আপ হয়ে গেছি। সৌরভ অপরাধীর মতো চুপচাপ বসে আছে। অখিলেশ বাবু তাকে বারবার জিজ্ঞাসা করলেন, কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। নীলিমা দেবী আর অখিলেশবাবু একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছেন। কিছুই তারা বুঝতে পারছেন না। শেষে পর্যন্ত রাগে ঋতিকা তাদের দিকে তাকিয়ে বলল, আজ এই পরিস্থিতির জন্য তোমরা দায়ী। তোমাদের জন্য সৌরভ এমন তৈরি হয়েছে। ছোট থেকে কোনো দিন বাবা মায়ের মধ্যে ভালোবাসা দেখেনি, সব সময় দূরত্ব অনুভব করেছে। তোমরা কোনো খামতি রাখোনি ঠিকই, কিন্তু তোমাদের নিজেদের সম্পর্কের খামতির জন্য আজও এমন হয়েছে। একটা সম্পর্কে দায় দায়িত্বর কথা বাদই দিলাম, ছোট ছোট এফোর্ট যে দিতে হয় সেটা অবধি তোমাদের ছেলে জানে না। ওর কাছে বার্থডে, অ্যানিভার্সারি, সারপ্রাইজ, ছোট ছোট ট্যুর প্ল্যান করা এসব ফালতু মনে হয়। একসাথে একটু কোথাও ঘুরতে যাওয়া, বসে গল্প করা, কোনো কিছুর জন্য সময় নেই ওর। তুমি আর বাপিও তো ওই রকমই। আমি তো কদিন এসেই অনুভব করেছি, দুজন মানুষ একসাথে থাকলেও তোমাদের মাঝে কত দূরত্ব। সৌরভ তো ছোট থেকেই দেখে আসছে তোমাদের, ওর মনে কতটা প্রভাব পড়েছে এই জন্য। তোমাদের ধারণা আছে, ঘরের মধ্যে এক অস্থির নীরবতা। কত কি বলার আছে, তবুও মুখ বন্ধ। সৌরভ নিজের ফ্ল্যাটে ফিরে গেছে, ঋতিকা সাথে যায়নি। নীলিমা দেবী আর অখিলেশবাবু ফ্ল্যাটেই রয়ে গেছেন, অন্য একটা রুমে দরজা বন্ধ করে শুয়ে আছে। নীলিমা দেবী কয়েকবার ডাকলেন, ওপাশ থেকে শুধু শুনতে পেলেন, আমাকে একটু একা থাকতে দাও মামনি, আমি রাতে কিছু খাবো না, আমাকে কেউ বিরক্ত করো না। নীলিমা দেবী জানালার ধারে বসে আছেন। বাইরে বৃষ্টি নেমেছে খুব, সেদিনও এমন বৃষ্টি নেমেছিল। এই দিদি শোন না, এখনই বর আসবে, আর তুই বাইরে কেন যাবি বলছিস? আরে না না, আমি বাইরে যাব না, বাড়ির পিছনের দিকে যে মন্দিরটা আছে সেখানে প্রণাম করেই আসছি। তুই একটু এখানে দাঁড়িয়ে থাক, কেউ যেন না আসে। আচ্ছা, তাড়াতাড়ি প্রণাম করে চলে আয়, ছাতাটা নিয়ে যা, খুব বৃষ্টি পড়ছে। নীলিমার দিদি অনেকক্ষণ বাইরে বেরিয়েছে। এদিকে বর এসেছে বলে সবাই তখন ব্যস্ত। শঙ্খ আর উলুধ্বনির শব্দ শুনে চমকে গেল নীলিমা। বরাবর বাড়ির পিছনের দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু দিদি আর এলো না। সেই রাতে দিদি তার পছন্দের মানুষের হাত ধরে গ্রাম থেকে পালিয়ে গেল। এরপর অশান্তি শুরু হলো বাড়িতে। শেষ পর্যন্ত নীলিমার সাথে বিয়ের ঠিক হলো। তার বয়স তখন 19 বছর। কেউ তার ইচ্ছা অনিচ্ছার কথা জিজ্ঞাসা করল না। বাড়ির সম্মান রাখতে এক পর্যায়ে জোর করেই বিয়েটা দেওয়া হলো। অখিলেশেরও তখন করার কিছু ছিল না, বাবার মুখের ওপর না বলার কোনো সাহস ছিল না। বিয়ে হয়ে গেল নীলিমা আর অখিলেশের। তারপর অখিলেশের সাথে নীলিমাকে পাঠিয়ে দেওয়া হলো শহরে। শুরু হলো দুজনের বোবা সংসার। অখিলেশবাবুর কাশির আওয়াজ পেয়ে নীলিমা দেবী ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলেন। টেবিলে রাখা গ্লাসে জল ঢেলে অখিলেশবাবুর সামনে নামালেন। অখিলেশবাবু নীলিমা দেবীর হাতটা ধরে বললেন, একটু পাশে বসবে? অবাক হয়ে তাকিয়ে আছে দুজনে একে অপরের দিকে। মাঝখানের অভিমানের প্রাচীরে একটু ফাটল ধরল। অখিলেশবাবু জানালার দিকে তাকিয়ে বললেন, তুমি যতই কালো পছন্দ করো না কেন নীলিমা, তোমাকে কিন্তু লাল রঙেই বেশি মানায়। নীলিমা দেবী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। কি বলছে এই মানুষটা, যার জন্য এত বছর সেজেগুজে সামনে এসে দাঁড়িয়েছেন,
অথচ একবারও সেভাবে চোখ তুলে তাকাননি তিনি। আর আজ কি শুনছেন নীলিমা দেবী? তাহলে কি এত বছরের সংসারে মানুষটাকে ঠিকমতো চেনাই হয়নি? অখিলেশবাবু ক্ষণিকের নীরবতা ভেঙে বললেন, আজ ঋতিকা বলল আমাদের মাঝে সে অনেক দূরত্ব অনুভব করেছে। ঋতিকা কি জানে, রোজ যখন অফিস যেতাম রাস্তায় নামার পর একটু থামতাম, কিন্তু পিছন ঘুরে জানালার দিকে তাকাতে সাহস পেতাম না। নীলিমা দেবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন কেন সাহস পেতে না? অখিলেশবাবু অসহায়ের মতো বললেন, আমি অনুভব করতাম কেউ জানালার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি পিছনে ফিরলে যদি সেই অনুভবটা মিথ্যা হয়ে যেত, সেই ভয়ে তাকায়নি। নীলিমা দেবীর চোখে তখন জলে ভরে গেছে। তিনি কাঁদতে কাঁদতে তখন বললেন, একবার তাকাতে পারতে। আমি প্রতিদিন জানালার ধারে দাঁড়াতাম, তোমার অফিস যাওয়ার পথের দিকে চেয়ে থাকতাম। তুমি ধীরে ধীরে রাস্তার সাথে মিলিয়ে যেতে, আমি সন্ধ্যের অপেক্ষায় থাকতাম। দুজনের বয়স তখন 30 বছর কমে গেছে। আজ অভিমানের প্রাচীর একটু একটু করে ভাঙছে, অথচ কত কথা জমা ছিল, কত কি বলার ছিল। একবার বসে কথা বললে হয়তো সব ঠিক হয়ে যেত, কিন্তু দুজন দুজনকে না বুঝে শুধু দূরত্ব বাড়িয়ে নিয়েছে। অখিলেশবাবু আবার বলা শুরু করলেন, আমি জানতাম আমাদের বিয়েতে তোমার মত ছিল না, তোমাকে জোর করা হয়েছিল। এই ভয়ে আমি তোমাকে কোনোদিন জোর করিনি। তবে আমাদের শারীরিক মিলনের রাতগুলো কখনোই আমার কাছে কামনা লালসার রাত ছিল না, ভালোবাসার ছিল। সেই ভালোবাসার উপহার হিসাবে সৌরভকে আমরা পেয়েছি। আমি তোমার জন্মদিন থেকে বিবাহবার্ষিকী সব তারিখ মনে রেখেছি। সেই দিনগুলো তোমার পছন্দের জিনিস আমি নিয়ে এসেছি, শুধু মুখে বলতে পারিনি। দোষ তো আমারও ছিল অখিলেশ। আমি যে ভেবে এসেছি এতদিন আমি তোমার পছন্দের মানুষ নই। একসাথে থেকেও একটা মানুষকে বুঝতে না পারার মতো অসহায় অবস্থা আর যেন কিছু হতে পারে না। চলো না এই শেষ বয়সে আবার নতুন করে শুরু করি, ঋতিকা আর সৌরভকে ভুল প্রমাণিত করি। তাহলে হয়তো ওদের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে। সকাল হয়েছে, অভিমানের প্রাচীর ভেঙেছে দুজনের। ঋতিকা আনমনে চায়ের কাপ নিয়ে কিছু ভাবছে। নীলিমা দেবীকে দেখেই বলল, চলো মামনি, আমার ওই ফ্ল্যাটে কিছু দরকারি কাগজ আছে, তুমি আর বাপি মিলে বের করে এনে দেবে। আমি আর ওই ফ্ল্যাটে ঢুকবো না। এই নাও ফ্ল্যাটের চাবি। সৌরভ বোধহয় এখন থাকবে না, তোমরা দুজনে যাবে, আমি বাইরে দাঁড়িয়ে থাকব। ঋতিকার জেদের কাছে এই দুটো মানুষ অসহায়। ফ্ল্যাটের কাছে গাড়ি এসে থামল। নীলিমা দেবী আর অখিলেশবাবু নামলেন। ঋতিকার কথা মতো চাবি নিয়ে গেলেন ফ্ল্যাটে। দুজনে হাত ধরে সিঁড়ি দিয়ে উঠছেন। একে অপরের হাত শক্ত করে ধরে রাখলে কত বাধা বিপত্তি সব সহজেই পার করা যায়। দুজনের বিশ্বাস সৌরভ আর ঋতিকার মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে। 30 বছরের অভিমান যদি একটা রাতেই ভেঙে যায়, ওদের মানবাভিমান ভাঙবে। সত্যি সৌরভ ফ্ল্যাটে নেই। চাবি খুলে ঢুকতেই নীলিমা দেবী আর অখিলেশবাবু অবাক হয়ে গেলেন। চারিদিকে তাদের ছবি, কি সুন্দর চারিদিক ফুল আর বেলুন দিয়ে সাজানো। দরজার বাইরে থেকে সৌরভ আর ঋতিকা আনন্দের সাথে চিৎকার করে বলল, শুভ বিবাহ বার্ষিকী। আজ তো নীলিমা দেবী আর অখিলেশবাবুর বিবাহ বার্ষিকী। তার মানে সৌরভ ঋতিকার ঝগড়া একটা নাটক ছিল। ঋতিকা নীলিমা দেবী আর অখিলেশবাবুকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করো তোমরা, তোমাদের দুজনের মাঝে এই দূরত্ব ঘোচানোর জন্য এত কিছু করলাম। সৌরভ আমাকে অনেক ভালোবাসে, তোমাদের ছেলে তোমাদের মতোই ভালো, ওকে আমি কোনোদিন ছেড়ে যাব না। বিকেলের দিকে গঙ্গার পাড়ে বেশ সুন্দর হাওয়া বইছে। লাল শাড়িতে অপূর্ব সুন্দরী লাগছে নীলিমা দেবীকে। অখিলেশবাবু মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন নীলিমা দেবীর দিকে। কিছুক্ষণ পর বললেন, একটা কথা বলার ছিল নীলিমা, তোমাকে আমি মন্দবাসি। নীলিমা দেবীর চোখে মুখে একটি স্বস্তির হাসি। তিনিও বললেন, আমিও তোমাকে
মন্দবাসী। আজকের গল্প এখানেই শেষ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।